ছোটবেলায় ডাইনিদের গল্প তো আমাদের সবারই শুনতে খুব ভালো লাগতো, কিন্তু এই গল্পের ডাইনি যদি বাস্তবে আমাদের সামনে এসে উপস্থিত হয় তখন কিরম অনুভূতি হবে। নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকের সিনেমাটি 2020 সালে মুক্তিপ্রাপ্ত বুলবুল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমা শুরু হয় 1881 সালে পশ্চিমবঙ্গে। সিনেমার শুরুতেই দেখায় একটা ছোট মেয়ের বিয়ে হচ্ছে। মেয়েটির নাম বুলবুল। বিয়ের পর যখন পালকি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে তার বাড়ির কাউকে আশেপাশে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে যায়। ওর ছোট দেওর অর্থাৎ সত্য তখন ওকে এক ডাইনির গল্প বলে, যার পা দুটো উল্টো ছিল আর সে রক্ত পিপাসু ছিল। বুলবুলের বিয়ে হয়েছিল এক বড় জমিদার বাড়িতে। সেই বাড়ির বড় ছেলে ইন্দ্রর সাথে। বাড়ির মেজ ছেলে মহেন্দ্র, সে পাগল। তার বিয়ে হয়েছিল বিনোদিনীর সাথে। আর বাড়ির ছোট ছেলে হলো সত্য, তার বয়স বুলবুলের মতোই। তাই বিয়ে হয়ে আসার পর সত্যের সাথেই বুলবুল বেশি থাকতো, তার সাথেই খেলাধুলা করত আর ডাইনির গল্প শুনত। সেই বড় রাজবাড়িতে সত্যই একমাত্র তার কাছের মানুষ হয়ে ওঠে। বিনোদিনী বুলবুলকে বড্ড হিংসা করত, কারণ তার বর ইন্দ্র তাকে ভালোবাসত। আবার ছোট দেওর সত্যর সাথেও তার এত ভালো সম্পর্ক। বয়সে ছোট হওয়া সত্ত্বেও বুলবুলকে সম্মান দিতে হতো, কারণ সে বাড়ির বড় বউ। সত্য আর বুলবুল একটা ডায়েরিতে গল্প লিখত। কিছুটা সত্য লিখত আর বাকি কিছুটা বুলবুল লিখত। একটা বড় দিঘির ধারে তাদের একটা ঘর ছিল, সেখানে বসেই তারা এসব লিখত। ছোট থেকেই একে অপরের খুব কাছে থাকায় সত্যর প্রতি বুলবুলের অন্যরকম অনুভূতি ছিল। একদিন বুলবুল ডায়েরি নিয়ে সত্যর কাছে যাচ্ছিল, তখন বিনোদিনী বুলবুলকে ডাকে আর বলে যে কিছু নতুন গয়না কিনতে। বাপের বাড়ি থেকে তো সেরকম কিছুই গয়না আনেনি সে। গয়না দিয়ে একটু সেজেগুজে না থাকলে তাকে বাড়ির বড় বউ মনে হয় না। বিনোদিনী তাকে খোঁচা মেরে কথা বলতেই থাকে। বুলবুল সেসব চুপচাপ শুনে নেয় আর সেখান থেকে চলে যায়। সে বাগানে গিয়ে সত্যর সাথে কথা বলতে থাকে। সেটা ওপরের বারান্দা থেকে বিনোদিনী লক্ষ্য রাখে। একদিন বিনোদিনী বুলবুল আর ইন্দ্রকে বলে যে সত্যর জন্য মেয়ে দেখতে। এটা শুনে বুলবুলের মনটা খারাপ হয়ে যায়। বিনোদিনী বুলবুলকে খোঁচা মেরে জিজ্ঞাসা করে যে সত্যর বিয়ের জন্য মেয়ে দেখবে কিনা। ইন্দ্র তখন বলে যে ও কেন সিদ্ধান্ত নেবে। বিনোদিনী বলে যে সত্যর উপর সবার আগে অধিকার তো বুলবুলেরই আছে, ও যদি অনুমতি দেয় তবেই তো বিয়ে হবে সত্যর। এটা শুনে ইন্দ্রর একটু রাগ হয়। এরপর একদিন গল্প লেখার ঘরে বুলবুল সত্যকে বলে যে বিনোদিনী দিদি তার জন্য মেয়ে দেখছে, বিয়ে দেবে বলে। সত্য বলে যে সে বিয়ে করবে না, সাধু সন্ন্যাসীরাও তো বিয়ে করে না, তাই আমিও করব না। এটা শুনে বুলবুল বেশ খুশি হয়। এইদিকে বিনোদিনী ইন্দ্রর কানে বুলবুলকে নিয়ে বিষ ঢালতে থাকে। সে ইন্দ্রর মনে সত্য আর বুলবুলের সম্পর্কটা নিয়ে সন্দেহ তৈরি করে দেয়। তাই ইন্দ্র একদিন জানায় যে বিয়ে এখন করতে হবে না, সত্য এখন তার পড়াশোনাটা শেষ করুক, লন্ডনে গিয়ে আইন নিয়ে পড়াশোনা করুক। কালী পুজো হয়ে যাওয়ার পর সে লন্ডন চলে যাবে পড়াশোনা করতে। এটা শুনে বুলবুলের মনটা খারাপ হয়ে যায়। সত্য গল্প লেখার ডায়েরিটা বুলবুলকে দিয়ে দেয়। সে বলে যে এবার এটার দায়িত্ব বুলবুলকে একাকেই নিতে হবে। বুলবুল কাঁদতে থাকে আর বলে যে এখানে আমার একা থাকতে ভয় লাগে। এবার থেকে আমি আমার সব কথা কাকে গিয়ে বলবো। সত্য বলে যে তারা একে অপরকে চিঠি লিখবে। এই ঘটনাটা পুরোটাই ইন্দ্র ওপরের বারান্দা থেকে দেখে। ওপরের ঘরে বুলবুল এলে তার হাতে ওই ডায়েরিটা দেখে ইন্দ্র তাকে জিজ্ঞাসা করে যে ওটা কি। বুলবুল বলে যে ও কিছু না। ইন্দ্র তখন বলে যে সে সত্যকে নিয়ে কলকাতা যাবে পোর্টের কিছু কাগজপত্র তৈরি করতে। তারা চলে যাওয়ার পর বুলবুল শুধু অপেক্ষা করতে থাকে যে সত্য কখন ফিরবে। ইন্দ্র ফিরে এলেও সত্য তার সাথে আসে না। বুলবুল সত্যর কথা জিজ্ঞাসা করায় ইন্দ্র বলে যে সে তাকে লন্ডন পাঠিয়ে দিয়েছে। বুলবুল তারপর ঘরে যায় আর কাঁদতে থাকে। গল্পের ডায়েরিটা সে ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেয়। এইদিকে বিনোদিনী ইন্দ্রকে আরও উস্কে দেয় বুলবুলকে নিয়ে। সে বলে যে বাড়ির বড় বউ নিশ্চয়ই শোক পালন করছে। ইন্দ্র এবার তার ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে বুলবুল সেই গল্পের ডায়েরিটা পুড়িয়ে দিয়েছে। তারপর সে বুলবুলের কাছে যায়।
বুলবুল তখন স্নান করছিল। সে তাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসে আর তারপর লোহার ছড়ি দিয়ে তার পায়ে মারে। এত জোরে মারে যে বুলবুলের পা থেকে রক্ত পড়তে থাকে। তার পায়ের হাড় ভেঙে যায়। পরের দিন ডাক্তার সুদীপকে ডাকা হয়। তাকে বলা হয় যে বুলবুল সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। বুলবুলের গায়ের ওপর শুধু একটা চাদর চাপা ছিল। সুদীপ তার পা ভালো করে ব্যান্ডেজ করে দেয় আর দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। সে বলে যে বুলবুলকে যেন কেউ নাড়াচাড়া না করে, কারণ ওর পায়ের অবস্থা খুব খারাপ, তাই এবার কিছু হলে ওর পা আর ঠিক হবে না। এই ঘটনার পর ইন্দ্র বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়। এই দিন রাতে মহেন্দ্র বুলবুলের ঘরে যায়। বুলবুলকে এরম অবস্থায় দেখে সে নিজেকে সামলে রাখতে পারে না। সে বুলবুলের সাথে জোর জবরদস্তি করতে থাকে। বুলবুল চেঁচালে তার মুখটা সে চেপে ধরে। এই সময় তার পায়ে সেলাই কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। কিছুক্ষণ পর মহেন্দ্র দেখে যে বুলবুল আর কোনো সাড়া করছে না। তখন সে ভয় পেয়ে যায় আর ছুটে বিনোদিনীর কাছে চলে যায়। বিনোদিনী মহেন্দ্রকে এরম অবস্থায় দেখে সব বুঝে যায়। বিনোদিনী পরের দিন সকালে বুলবুলের রক্ত মুছিয়ে দেয়, তার গায়ে নতুন চাদর চাপা দেয়, ভালো করে সাজিয়ে দেয় আর বলে যে এসব নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই। এসব বড় বড় রাজবাড়িতে অনেক রহস্য লুকিয়ে থাকে। তারপর ডাক্তার সুদীপ তাকে দেখতে আসে। সে বুলবুলের পা ঠিক করতে গিয়ে দেখে যে তার দুটো পায়ের মাঝখান দিয়ে রক্ত গড়িয়ে আসছে। সে তখন বুলবুলের কাছ থেকে জানতে চায় যে এসব কে করেছে। বুলবুল শুধু বলে যে পায়ে ব্যান্ডেজ লাগাও আর চলে যাও এখান থেকে। এই ঘটনার পর প্রায় 5 বছর কেটে যায়। সত্য তার বিদেশের পড়াশোনা শেষ করে গ্রামে ফেরে। আসার পথে সে শুনে যে গ্রামের জঙ্গলে কোনো এক ডাইনি বাস করতে শুরু করেছে। তার পাগুলো উল্টো, তবে সে শুধু পুরুষদের তার শিকার বানায়। সত্য এসব কথায় বিশ্বাস করে না। এখন রাজবাড়িতে শুধু বুলবুল আর কাজের লোকেরা থাকে। বুলবুলই একা জমিদারি সব কাজ সামলায়। ডাইনির হাতে মহেন্দ্রর মৃত্যু হওয়ার পর বিনোদিনী রাজবাড়ি ছেড়ে আশ্রমে চলে যায়। বুলবুলের মধ্যে এখন অনেক পরিবর্তন হয়েছে। সে আর আগের মতো শান্তশিষ্ট নেই। সেও এখন মুখের ওপর জবাব দিতে শিখে গেছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে। সত্য এসে যখন বুলবুলের সাথে দেখা করে তখন বুলবুল বলে যে হঠাৎ এত বছর পর নিজের জায়গা জমির ভাগ করে নিতে এসেছো? 5 বছরে কোনো খবর নেই, আজ হঠাৎ এখানে? তখন সত্য বলে যে এই 5 বছরে সে তার বড় দাদাকে অনেক চিঠি লিখেছে, সবার খবর সে নিত। সে 3 বছর আগেই আসতে চেয়েছিল মহেন্দ্রর মৃত্যুবার্ষিকীতে, কিন্তু কাজের চাপে আসতে পারেনি। হঠাৎ করেই কি যেন হয়ে গেল বাড়িটায়। মহেন্দ্র দাদা মরে গেল আর ইন্দ্র দাদাও বাড়ি ছেড়ে চলে গেল। বুলবুল বলে যে ডাইনি নাকি মেরেছে মহেন্দ্রকে। সত্য হেসে উড়িয়ে দেয় তার কথা। এরপর তারা বিনোদিনীর সাথে দেখা করতে যায়। বিনোদিনী সত্যকে বলে যে সারা জীবন সে দেবী মার পুজো করে এসেছে, কিন্তু মায়ের পুজোর দিনেই এমন হয়ে গেল। বুলবুল তখন বলে যে এখন গ্রামে কেউ জ্বর হয়ে মরলেও সবাই ডাইনিকেই দোষ দেয়। বিনোদিনী বলে যে মহেন্দ্রর জ্বর ছিল না, রক্ততে মাখামাখি হয়ে পড়েছিল মহেন্দ্র। ডাইনিরই কাজ এইটা। ফেরার পথে বুলবুল সত্যকে বলে যে বিনোদিনী দিদি তো তখনই খুশি হবে যখন তুমি ওই ডাইনিটাকে মেরে ওর সামনে নিয়ে আসবে। সত্য তখন বলে যে একটা ছোট মতো বড় বউ ছিল, সেটা কোথায় হারিয়ে গেল? কি করেছো তুমি তার সাথে? বুলবুল বলে যে সে তাকে খেয়ে নিয়েছে। রাতে সত্য ঠিক করে যে সে গ্রামের কিছু লোকজনদের নিয়ে জঙ্গলে যাবে। কে এই সব খুনগুলো করছে তাকে খুঁজে বের করবে। সে যখন বুলবুলের ঘরে আসে তখন দেখে যে সুদীপ বুলবুলের পায়ে জুতো পরিয়ে দিচ্ছে আর তারা খুব হেসে হেসে কথা বলছে। বুলবুল সত্যকে দেখতে পেয়ে বলে যে তোমায় ডাক্তার সুদীপের সাথে পরিচয় করিয়ে দিই। বুলবুল সুদীপকে বলে যে যাবে নাকি তুমি সত্যর সাথে শিকার করতে? সুদীপ তখন বলে যে না, আমার কাজ প্রাণ বাঁচানো, প্রাণ নেওয়া নয়। আর তাছাড়া মাস্টার দিনকার তো আছেই। সত্য বলে যে হ্যাঁ, মাস্টার দিনকার অনেক ভালো লোক। বুলবুল তখন বলে যে ওর বউয়ের ভাঙা হাড়গুলো খুব ভালো করে জানে যে ও কত ভালো লোক। এরপর সত্য শিকারে যায়। ঘন কুয়াশা থাকার কারণে মাস্টার দিনকার দল থেকে আলাদা হয়ে যায়। এই সময় ডাইনি তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে সত্য ছুটে যায়। সুদীপের ঘর জঙ্গলের কাছে হওয়ায় সেও শুনতে পেয়ে ছুটে যায়।
সুদীপ আগে সেই জায়গাটায় পৌঁছে যায়। সত্য গিয়ে সুদীপকে দেখতে পায়। সে মনে মনে সুদীপকেই সন্দেহ করে। গ্রামের লোকেরা সত্যকে ডাকতে তারা দুজন ছুটে যায়। গিয়ে দেখে যে মাস্টার দিনকারকে কেউ মেরে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছে। সত্য বলে যে এটা কোনো ডাইনি নয়, মানুষেরই কাজ। পরের দিন সকালে বুলবুল সত্যকে জিজ্ঞাসা করে যে শিকার কেমন হলো। সত্য বলে যে মাস্টার দিনকার মারা গেছে। এটা কোনো জানোয়ারের কাজ নয়, কোনো পুরুষের কাজ। বুলবুল বলে যে কেন, কোনো মহিলাও তো হতে পারে। এই সময় বিনোদিনী সেখানে আসে। মহেন্দ্রর মৃত্যুবার্ষিকীর জন্য সত্য বিনোদিনীকে বাড়িতে এসে থাকতে বলে। এরপর একটা কাজের জন্য বুলবুলকে ডাকা হয়। সত্য তখন বলে, তুমি বসো বৌদি, আমি এখন এসে গেছি, আমি সামলে নেব। সত্য চলে যাওয়ার পর বিনোদিনী আবার বুলবুলকে খোঁচা মারতে থাকে। সে বলে যে এসব কাজ মেয়েদের মানায় না, সারাদিন এত কাজের চাপ থাকে, তাই তোমাকে এত ক্লান্ত দেখায়। আর তোমার গায়ের রং শ্যামলা, তাই তার সাথে এই শাড়ির রংটা তোমাকে একদম মানাচ্ছে না। তখন বুলবুল তাকে হেসে হেসেই বলে যে সবার ভাগ্য কি আর তোমার মতো দিদি, যে এরম সাদা শাড়িতেও এত সুন্দর দেখায়। পরের দিন সকালে খবর আসে যে আর একজন বয়স্ক লোক খুন হয়েছে। একটা ছোট্ট বাচ্চা নাকি তার সাক্ষীও আছে। সে বলেছে যে এটা মা কালীর কাজ। সত্য পুলিশের সাথে কথা বলে জানতে পারে যে এই লাশটা প্রথম সুদীপ দেখেছিল। তার মনের সন্দেহটা সুদীপকে নিয়ে আরও দৃঢ় হয়, কারণ মাস্টার দিনকারের মৃত্যুর সময়ও সে উপস্থিত ছিল, আর এই লোকটার খুনের সময়ও সে উপস্থিত ছিল। সে তাই সেদিন রাতে সুদীপের ওপর নজর রাখতে তার বাড়ির কাছে যায়, আর গিয়ে দেখে যে সুদীপ আর বুলবুল হেসে হেসে কথা বলছে। সেটা দেখে সুদীপের হিংসা হয়। সন্ধেতে সত্য বুলবুলের কাছে যায় আর বলে যে সুদীপকে ছেড়ে দিতে। সত্য আর ইন্দ্র বাড়ি থেকে চলে যাওয়ার পর সে একা হয়ে গিয়েছিল, তাই হয়তো সুদীপের সাথে সম্পর্ক রেখেছিল। কিন্তু এবার এটা বন্ধ হওয়া উচিত। সুদীপ তাকে ব্যবহার করছে। এসবের পর বোধহয় ইন্দ্র আর তাকে মেনে নেবে না। এসব করার আগে তার বাড়ির মান সম্মানের কথা একবার ভাবা উচিত ছিল। তখন বুলবুল বলে যে তোমরা পুরুষরা সবাই সমান। মহেন্দ্রর মৃত্যুবার্ষিকী আর কালী পুজো একই দিনে ছিল। বিনোদিনী আর বুলবুল একই সাথে মন্দিরে যাচ্ছিল। তখন একটা ছোট ছেলে বুলবুলের সাথে দেখা করে। ছেলেটার বাবা বুলবুলদের ঘোড়ার গাড়ির কোচওয়ান। তার দুটো বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর সাথে তার ঝগড়া হয়ে যায় আর সে তাকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। তাই সে আত্মহত্যা করে নেয়। তার ছেলে সেই কথাটাই বুলবুলকে বলতে আসে। বুলবুল তাকে জিজ্ঞাসা করে যে ওর বাবা এখন কোথায়। ছেলেটা বলে যে বাবা তো সত্য ঠাকুরের সঙ্গে গেছে। এইদিকে সত্য সুদীপকে ধরে কলকাতার কোর্টে নিয়ে যাচ্ছিল, কারণ সে মনে করে যে সুদীপ গ্রামে আসার পর থেকেই খুনগুলো হচ্ছে, তাই সেই খুনগুলো করছে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ তাদের গাড়ি থেমে যায়। সত্য গাড়ি থেকে নেমে দেখে যে গাড়ির কোচওয়ানকে কেউ মেরে ফেলেছে। সে সামনে একটা ছায়ামূর্তি দেখতে পায়। সেটাকে লক্ষ্য করে সে গুলি করে। তারপর সেটা কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। সত্য তাকে খুঁজতে ছুটে যায়। এই সময় সুদীপ গাড়ি থেকে নামে আর সে দেখে যে বুলবুল গাছের ওপর দাঁড়িয়ে আছে আর তার পা দুটো উল্টো। সুদীপ তখন সব বুঝে যায় যে ডাইনিটা আসলে বুলবুল। তার পায়ে দ্বিতীয়বার ক্ষত হওয়ার পর তার পা আর সোজা থাকতো না, পুরো 360 ডিগ্রি ঘুরে যেত। তাই সে পায়ে এক ধরনের জুতো পরতো, যার জন্য তার পা সোজা থাকতো। সত্য যে গুলিটা করেছিল সেটা বুলবুলকে লেগে গেছে। সত্য এই সময় ছুটে সুদীপের কাছে আসে আর বলে যে সত্যি সত্যিই ডাইনি আছে। সে সুদীপের কাছে ক্ষমা চায় তাকে সন্দেহ করার জন্য। এরপর সে মশাল নিয়ে যায় ডাইনিকে শেষ করতে। সুদীপ তাকে আটকায়। এই সময় ধস্তাধস্তিতে আগুন ছিটকে শুকনো পাতাগুলোয় আগুন লেগে যায়। সত্য বলে যে কেন বাঁচাতে চাও ওকে, ও তো একটা রাক্ষস। সুদীপ বলে যে ও রাক্ষস নয়, ও দেবী। ধীরে ধীরে গোটা জঙ্গলটায় আগুন লেগে যায়। সুদীপ বুলবুলকে খুঁজতে থাকে আর বড় বউ বলে চিৎকার করতে থাকে। সত্য তখন বুঝতে পারে যে ওটা ওর বৌদি ছিল। যতক্ষণে সব পরিষ্কার হলো তার কাছে, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। তাই সে বসে বসে কাঁদতে থাকে। আসলে বুলবুল 5 বছর আগেই মারা গিয়েছিল, যে রাতে মহেন্দ্র ওকে ধর্ষণ করেছিল। কিন্তু মৃত্যুর পর মা কালীর কৃপায় তার আবার পুনর্জন্ম হয়।
মা তাকে পাঠায় সেই সব পুরুষদের শেষ করতে যারা নারীদের ওপর অত্যাচার করে। তাই সে প্রথমে মহেন্দ্রকে মারে, এরপর একজন বয়স্ক লোককে মারে, কারণ সে একটা ছোট মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। মাস্টার দিনকরকে সে মারে কারণ সে তার বউকে ধরে মারত, আর শেষে গাড়ির কোচওয়ানকে, কারণ সে তার প্রথম পক্ষের স্ত্রীকে অত্যাচার করত। আগুনে পুড়ে যাওয়ার আগে বুলবুল তার অতীতের সব কথা মনে করতে থাকে। সেই ছোট বয়সে বিয়ে হয়ে আসা, সত্যর সাথে এত ভালো বন্ধুত্ব হওয়া, তারপর তার ছেড়ে চলে যাওয়া, আর তার ওপর হওয়া এত অত্যাচার। এইসব ঘটনার পর সত্যও বাড়ি ছেড়ে চলে যায়, আর সে ইন্দ্রকে চিঠিতে লিখে দেয় যে আমি সবসময় ভাবতাম যে তোমার মতো কি করে হব, কিন্তু এখন আমার ভয় লাগে যে সত্যিই আমি তোমার মতো হয়ে যাইনি তো। এখন তো আমাদের সত্যি সত্যিই রক্তের সম্পর্ক, সেই রক্ত যেটা আমাদের সবার হাতে লেগে আছে। 1 বছর পর ইন্দ্র সেই বাড়িতে ফেরে। এখন এখানে আর কেউ থাকে না। রাতে শুয়ে থাকার সময় ইন্দ্র শুনতে পায় যে কেউ তাকে ঠাকুর মশাই বলে ডাকছে। সে উঠে দেখে যে বুলবুল আবার ফিরে এসেছে সব পাপীদের বিনাশ করতে। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও লাইক এবং এরকম আরও মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।